থেকে আমি ডক্টর বিমল সাজের আপনাকে স্বাগত জানাই। আমি হার্টের অসুখের সম্বন্ধে আজকে আপনাকে যে লেকচারটা দেব সেটা হয়তো আপনার পুরো ট্রিটমেন্টের ডাইরেকশনটা চেঞ্জ করে দিতে পারে। আমার মনে হয় হার্টের অসুখের আজকের দিনে যে বাইপাস সার্জারি বা এনজিওপ্লাস্টি ট্রিটমেন্ট চলছে সেটা এক নম্বর সেটা ভুল। আর আমার মনে হয় খুব একটা বড় সাইন্টিফিক জিনিস নয়। অসুখটাকে তারা শেষ করে না, তারা একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করে দেয়। আমি আপনাকে বোঝাবো হার্টের অসুখটা কি, কিভাবে হার্টের অসুখটা তৈরি হচ্ছে আর কি করলে হার্টের অসুখটাকে আমরা সারাতে পারি। অনেকজন আমাকে জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু এই যে হার্টের অসুখটা বেড়ে যাচ্ছে এটা কি মেডিকেল সায়েন্সের সাকসেস? আমি বললাম না, এটা একদম ফেলিয়ার। আপনি যদি ভাবেন স্মল পক্সের পেশেন্টের নাম্বার, স্মল পক্সের পেশেন্ট ধীরে ধীরে কমে যাচ্ছে, কমে গেল, ইনফ্যাক্ট বন্ধ হয়ে গেছে স্মল পক্স হওয়া। তারপরে পোলিওর পেশেন্ট দেখুন ধীরে ধীরে কমে যাচ্ছে, এটা হলো সাকসেস। যেখানে হার্টের পেশেন্ট বেড়ে যাচ্ছে করে, এটা কোনো সাকসেস নয়। আর এটা কেন বুঝতে পারেন আপনি? কারণ কি মেডিকেল সায়েন্স যে হার্টের অসুখের ট্রিটমেন্টটা করছে সেটা পুরো ভুল রাস্তায় চলে যাচ্ছে। মেডিকেল সায়েন্স চাইছে হার্টের অসুখের যে আসল কারণটা সেটাকে না সরিয়ে অসুখটাকে ঠিক করা যায়, যাতে অপারেশনের বন্দোবস্ত আছে, যাতে এনজিওপ্লাস্টির বন্দোবস্ত আছে। কিন্তু হার্টের অসুখটা তো হু করে বেড়ে যাচ্ছে। গত 30-40 বছরে যদি আপনি দেখেন মেডিকেল সায়েন্স খুব প্রোগ্রেস করেছে শুনেছি, কিন্তু দেখবেন হার্টের অসুখ এরকম প্রোগ্রেস করে যাচ্ছে। তার মানে যদি 30 বছরের রিসার্চের পরেও আমরা হার্টের অসুখটাকে কন্ট্রোল করতে না পারি আর এটা মহামারীর আকার নিয়েছে, তার মানে আমাদের মেডিকেল সায়েন্সে কোথাও একটা ঘোড়ায় গলদ আছে। আমি আজকে আপনাকে সেটাই বোঝাবার চেষ্টা করব। চলুন আমি শুরু করব। আমাকে অনেকজন জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু আপনি এই যে প্রসেসটাকে আপনি পুরো মেডিকেল সায়েন্সে ডাক্তার হয়ে তাদের অপোজিশনে কথা হচ্ছে, এটা কেন এরকম করছেন? আপনি আপনার কোনো কারণ আছে যার জন্য এরকম ভাবে আপনি মেডিকেল সায়েন্সের ব্যাপার ছেড়ে আপনি এই ধরনের নন ইনভেসিভ বা যেখানে কাটা ছেঁড়ার জায়গা নেই, যেখানে খাবার দাবার প্রধান্য ট্রিটমেন্ট, আপনি তো মেডিকেল সায়েন্সের ডাক্তার, এরকম কথা কেন হচ্ছে? এর জন্য আপনাকে আমি কিছু ব্যাকগ্রাউন্ড দিতে চাই, কোথা থেকে আমার লাইফে চেঞ্জ হলো। আমি গ্রামের মানুষ, এখানে বীরভূম ডিস্ট্রিক্টে মল্লারপুর বলে গ্রাম, সেখানে আমি বড় হয়েছি। ওখান থেকে স্কুল পাস করে আমি চলে আসি কলকাতাতে। কলকাতাতে আমার বাবা বলেছিলেন তুমি যদি ভালো পড়াশোনা করো তাহলে তোমাকে কলকাতা পাঠাবো। আর আমি ভালো করে 10th ক্লাসে আমার অনেক মার্ক এসেছিল, আমাকে বাবা পাঠিয়ে দিলেন কলকাতা। কলকাতাতে আমি কাজ করছিলাম এখানে এক হাসপাতালে। এই এক হাসপাতালে যখন এমবিবিএস আমি পাস করি কলকাতা থেকে, তখন আমি আরজিকর মেডিকেল কলেজে আমি পড়ছিলাম। আর সেখানে আমার একটা কনফিডেন্স ডেভেলপ হয়ে যায়। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা যখন 5 বছর পুরো মেডিকেল সায়েন্সের সব জিনিস শেখে, তার মধ্যে একটা কনফিডেন্স চলে আসে। সেই কনফিডেন্স আমার মধ্যে এসে গেছিল কি আমি মেডিকেল সায়েন্সটাকে এত ভালোভাবে শিখে গেছি, কোনো অসুখকে ঠিক করা কোনো ছোট কথা ব্যাপার, আই ক্যান ডু এনিথিং। আর এরকম একটা কনফিডেন্স নিয়ে আমি বিবিএস পাস করে আমি এখানে হাউস জব করতে লাগলাম। আর তারপরে সাডেনলি আই গট এ জব ইন দিল্লি। আমি দিল্লিতে চলে গেলাম। আর দিল্লিতে আমি একটা হাসপাতালে কাজ করছিলাম, সেটার নাম হলো ডক্টর রামমনোহর লোহিয়া হসপিটাল। ওখানে কার্ডিওলজিতে আমি জুনিয়র রেসিডেন্ট ছিলাম। আর সেই সময় এক এমন পেশেন্ট এলো, সে আমার লাইফটা বদলে দিয়ে গেল। সেই গল্পটা আপনাকে বলতে চাই, কোথা থেকে আমার লাইফে বদলাও এসে গেল। এক পেশেন্ট আমার কাছে এলো আউটডোরে ওপিডিতে, আমাকে এসে বলল, ডাক্তারবাবু আমি যদি হাঁটি আমার বুকে এখানে ব্যথা হয়। বুকে ব্যথা মানে হার্টের দিকে। আমি ওকে বললাম আচ্ছা একটা বলুন, এই যে ব্যথাটা হয় এটা কি হাঁটলে বেড়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি হাঁটতে পারি না, যদি আমি হাঁটবো ছুটবো আমার বুকের ব্যথাটা এত বেড়ে যাবে আর এই হাতে বাঁ হাতে চলে যাবে। এটা আবার টিপিক্যাল হার্টের পেশেন্ট। আমি জানি হার্টের পেশেন্ট ছাড়া এরকম পেন হয় না। আমি ওকে বললাম তোমার কোনো শ্বাসকষ্ট বা চোকিং হয়? বললাম হ্যাঁ চোকিং হতা হয়, শ্বাসকষ্ট হতা হয়। তাই বললাম এই তো হার্টের অসুখ মনে হচ্ছে। আমি একটা ইসিজি করালাম। ইসিজি করে আমি ওকে বলে দিলাম দেখো এ তো হার্ট কা বিমারি হ্যাঁ। ও বললো हमको क्या करना चाहिए? আমি বললাম দেখুন ঘাবড়াবার কিছু নেই, আমি আপনাকে ওষুধ দিয়ে দিচ্ছি, আমাদের মেডিকেল সায়েন্স প্রচুর অ্যাডভান্সমেন্ট করে গিয়েছে, ডোন্ট ওয়ারি, আমি ওষুধ লিখে দিচ্ছি। আমি ওনাকে 6টা ট্যাবলেট লিখে দিলাম। 3টে ট্যাবলেট আপনি নাম শুনে থাকবেন সরবিট্রেট, একটা সকালে একটা দুপুরে একটা রাত্রে দিয়ে দিলাম। 2টো বিটা ব্লকার দিয়ে দিলাম। অর্ধেকটা ব্লাড পাতলা করার ট্যাবলেট হয় ডিসপিরিন, ওটা দিয়ে দিলাম। আমি বললাম এই ওষুধগুলো খান, আপনি ভালো হয়ে যাবেন, অ্যান্ড ডোন্ট ওয়ারি। উনি বলেন কতদিন খেতে হবে?
আমাদের মেডিকেল সায়েন্স আমাদের শিখিয়েছিল হার্টের পেশেন্ট যদি ওষুধ শুরু করে দেয় ওকে বলবে হোল লাইফ নিতে হবে, কিন্তু আমি ওটাকে বললাম না, বললাম কষ্ট পাবে। আমি বললাম আপনি নিন, কিছুদিন পরে আসবেন তখন দেখা যাবে, আপনি 2 মাস 1 মাস পরে আসুন। 1 মাস পরে এই পেশেন্ট ফেরত চলে এলেন। উনি এসে আমাকে বললেন কি আমি খুবই ভালো আছি। আমাকে বললেন ডাক্তারবাবু আপনি এত কম বয়সে এত ভালো ট্রিটমেন্ট করেন। আই ওয়াজ ভেরি হ্যাপি। আমি তখন 25 ইয়ার্স, আমাকে বলছে আপনি এত ভালো ট্রিটমেন্ট, এত কম বয়সে ভালো ট্রিটমেন্ট করলেন। আই ওয়াজ ভেরি হ্যাপি। আমি বললাম কেন কি হলো? বললাম আমি যেদিন থেকে আপনার ওষুধ খেয়েছি সেদিন থেকে সব জিনিস ঠিক, আর কখনো ব্যথা হয়নি, নো ডিফিকাল্টি, আমার তো হার্টের অসুখ বেরিয়ে গেছে। আই সেড ভেরি গুড। আচ্ছা আমাদের মেডিকেল সায়েন্স আমাকে বলেছিল হার্টের অসুখ যদি পেশেন্ট কষ্ট না পায় তাহলে ওষুধ বন্ধ হবে না, ওষুধ চলবে। আমি ওকে বললাম দেখুন ওষুধ চলবে, রিপিট অল মেডিসিনস, আবার কিছুদিন পরে আসুন। আবার 1 মাস পরে এসে উনি বললেন ডাক্তার আবার সেই ব্যথাটা আসছে। আমি দেখুন ওষুধ খাচ্ছেন? মানে হ্যাঁ ওষুধ খেয়েও ব্যথা হচ্ছে। আমরা ঠিক আছে আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি ওষুধটাকে নিয়ে তাদের 3টে আরো ট্যাবলেট অ্যাড করে দিলাম, 9টা ট্যাবলেট দিয়ে দিলাম। আই সেড এখন এই ওষুধটা চলুক, আবার কিছুদিন পরে দেখা করবেন। 1 মাস পরে উনি এসে বললেন আমি তো অফিস যাচ্ছি, আমি তো ব্যাডমিন্টন খেলছি, আমি তো সাইকেল চালাচ্ছি, অল বিকজ অফ ইউ, ইউ আর এ ভেরি ওয়ান্ডারফুল ডক্টর। আমি বললাম খুবই ভালো। আমি ওকে বললাম ঠিক আছে চলুন আপনি তাহলে এরকম ভাবেই চলুক, এরপরে দেখা যাবে। আবার কিছুদিন পরে উনি এলেন, উনি বললেন আবার ব্যথা হয়েছে। আমি বললাম ব্যথা হয়েছে, 9টা ট্যাবলেট তো খাচ্ছেন? বলে হ্যাঁ ওর পরেও ব্যথা হচ্ছে। আমি তখন 12টা ট্যাবলেট লিখে দিলাম। 12টা ট্যাবলেট খেতে থাকলেন, কিছুদিন পরে আবার ব্যথা হলো, আমি 15টা ট্যাবলেট লিখে দিলাম। আর এভাবে পেশেন্টের অসুখ বেড়ে গিয়েছিল, এটা আমি জানতাম না। একদিন জানলাম যেদিন ওর হার্ট অ্যাটাক হলো। ওই পেশেন্টকে আমাদেরই হাসপাতালে আনা হলো একটা হার্ট অ্যাটাক নিয়ে, সিভিয়ার হার্ট অ্যাটাক ছিল। ওনাকে আমরা আইসিইউতে অ্যাডমিট করেছিলাম, কিন্তু অনেক চেষ্টার পরে ওনাকে আমরা বাঁচাতে পারিনি, পেশেন্টের ডেথ হয়ে গেল। পেশেন্টের ডেথ আমার জন্য কোনো নয়া জিনিস ছিল না। হার্ট অ্যাটাক নিয়ে পেশেন্টরা আসতো, তাদের ডেথ হয়ে যেত, এটা কোনো নতুন জিনিস ছিল না। কিন্তু সেদিন সাডেনলি আমার মাথায় এলো এই পেশেন্টের ডেথটা হলো কেন? আচ্ছা আগে এটা আসতো না, কারণ কি অন্য ডাক্তাররা ওই পেশেন্টের ট্রিটমেন্ট করতেন, আর অন্য ডাক্তারের পেশেন্ট মারা পড়েছে। আমি ভাবি ভাই ডাক্তারের ভুল হবে, পেশেন্ট তো মরার কথা না, ডাক্তার ভালো হলে পেশেন্ট কেন মারা যাবে? কিন্তু এখানে তো একদম উল্টো হয়ে গেল। আমি তো আমাকে ভাবতাম খুব ভালো ডাক্তার, আমার পেশেন্টের ডেথ হলো, এটা কি করে হলো? আর সেদিন আমি ভাবতে লাগলাম কি অসুখটা কোথায় ভুল করে দিলাম আমি। আমি প্রথমে ওনার সব ওষুধগুলো চেক করলাম, দেখলাম প্রতিটা ওষুধ আমাদের মেডিকেল সায়েন্সের বইয়ের হিসাবে একদম ঠিকঠাক দিয়েছি আমি। যদি ওষুধ ঠিক দিয়েছি তাহলে হার্টের অসুখটা বাড়লো কেন, আবার হার্ট অ্যাটাক হলো কেন? সেদিন আমি সাডেনলি ভাবতে লাগলাম কোথায় ভুলটা হলো, এন্ড সাডেনলি আমি রিয়েলাইজ করলাম ভুলটা কোথায় হলো। পুরো ট্রিটমেন্টটাই ভুল চলছিল। ওই পেশেন্ট প্রচুর পরিমাণে ফ্যাট খেত, ও অনেক এক্সারসাইজ করতো না, ওর অনেক স্ট্রেস ছিল। হি ওয়াজ eating all the meat and butter and ghee and all that fried item, আর ও সিগারেটও খেত, তার জন্য ওর ব্লকেজ বাড়ছিল। যখন ব্লকেজ বেড়ে গেল আমি ওকে 6টার জায়গায় 9টা ওষুধ দিয়ে দিলাম। আবার কিছুদিন ভালো থাকলো, ওষুধ আবার বাড়লো, অসুখটা বাড়লো, আমি ওষুধ আবার বাড়িয়ে 12টা করে দিলাম। আবার অসুখ বাড়লো, আমি 15টা করে দিলাম। তার মানে সাডেনলি আমি রিয়েলাইজ করলাম যে পেশেন্টের যে ডেথটা হলো ওটা মোটামুটি মেডিকেল সায়েন্সের হিসাবে ব্লাইন্ড হিসাবে হয়েছে। আর সেদিন আমার মধ্যে একটা গ্লানি এসে গেল কি কিভাবে আমি এটা করলাম। একটা হার্টের পেশেন্টের ব্লকেজ বাড়ছিল, আমি জানতাম না কি ওর ব্লকেজ বাড়ছে। ও তো ভুল খাবার, ভুল জিনিস, কিন্তু এটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইনি। আর সেদিন আমি সাডেনলি আই ওয়াজ ভেরি আপসেট। আমি সাডেনলি বুঝতে পারলাম মোটামুটি সব কার্ডিওলজিস্ট এই কাজই করে যাচ্ছে। তারা হার্টের পেশেন্টকে এটা বলছে না কি কারণে তাদের অসুখ বাড়ছে, কিভাবে বাড়ছে, আর পেশেন্ট ধীরে ধীরে অসুখ বাড়িয়ে যাচ্ছে, ওষুধও বাড়ছে, আর একদিন হার্ট অ্যাটাক হয়ে পেশেন্ট মারা যায়। আপনি দেখে থাকবেন অনেক পেশেন্ট এমন আছে যারা ওষুধ খাচ্ছে তার সত্ত্বেও হার্ট অ্যাটাক হচ্ছে। তার মানে এটা কি? অসুখটা থেকে হার্ট অ্যাটাকটাকে রোকা যায়নি। অসুখটা বাড়ছে তাহলে এক না একদিন হার্ট অ্যাটাক হবে। আর ওষুধ থেকে যে মেডিসিন আমরা নিই সেটা থেকে হার্টের অ্যাটাককে থামানো যায় না, বা হার্টের অসুখটাকে রোকা যায় না। আর সেদিন আমি সাডেনলি আই ওয়াজ ভেরি আপসেট। আমি বললাম তার মানে আমরা পুরো মেডিকেল সায়েন্স ভুল রাস্তায় চলছি। আমার নেক্সট দিন আমি আমার বসের সঙ্গে কথা বললাম, বললাম স্যার আই ওয়ান্ট টু ডিসকাস সামথিং। উনি বললেন কি ডিসকাস করতে চাও? আমি বললাম আমাদের পুরো মেডিকেল সায়েন্সের কার্ডিওলজিটা পুরো উল্টো ভুল রাস্তায় যাচ্ছে। বললাম তুমি ऐसे कैसे बोल सकते हो? আমি বললাম স্যার একটা কথা বলুন, হোয়াট ইজ দিস ডিজিজ, হোয়াট ইজ দিস ট্রিটমেন্ট ওয়্যার দ্য ডিজিজ গ্রোস? যদি ট্রিটমেন্টের সময় অসুখটা বেড়ে যায় তাহলে কিরকম ট্রিটমেন্ট হচ্ছে? আমার বস আমাকে বলেছিলেন বিমল
तुम्हें क्या लगता है पूरा मेडिकल साइंस का डॉक्टर्स लोग भूल रास्ताয় चल रहा है? আমরা এক্স্যাক্টলি পুরো মেডিকেল সায়েন্সে যত কার্ডিওলজি সব ভুল রাস্তায় চলছে, তারা পেশেন্টকে এটাই বলছে না অসুখটা হলো কেন, কি করা উচিত যাতে অসুখটা রোকে যায়। আর অসুখ যদি না রোকে তাহলে ধীরে ধীরে অসুখটা তো বাড়বে, আর যদি অসুখই বেড়ে যাচ্ছে তাহলে আমরা বসে করছোটাই। আমার বস আমাকে বলেছিল तुम्हें क्या लगता है सारा कार्डियोलॉजिस्ट लोग बुद्धू है, उनका दिमाग काम नहीं करता। আমি বললাম সেটা আমি জানি না, কিন্তু আমার কমন সেন্স বলছে যেখানে অসুখ বেড়ে যায় সেটা ট্রিটমেন্ট আবার কি রকম। আমার বস আমাকে বলেছিল বিমল तुम एक छोटा सा एमबीबीएस डॉक्टर है, तुम वही करो जो सारे डॉक्टर्स कर रहे हैं, यू कांट चेंज द मेडिकल सिस्टम। तो तुम्हारा काम नहीं है ये सब ढूंढना, तुम अपना काम करो, यू फॉल इन लाइन। पेशेंट की खाবে কি না খাবে কি করবে না করবে এটা তোমার কাজে নয়, তুমি তোমার ওষুধ দাও, পেশেন্টকে ছেড়ে দাও। পেশেন্ট যদি অসুখটাকে বাড়ায় তুমি ওষুধটা বাড়িয়ে দাও, আরো বাড়ায় আরো বাড়িয়ে দাও। যদি হার্ট অ্যাটাক নিয়ে আসে ওকে বাঁচাবার পুরো চেষ্টা করবে, আর যদি ডেথ হয়ে যায় সার্টিফিকেট দিয়ে দেবে, এখানে তোমার ডিউটি ফিনিশড। কিন্তু সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল। আমি এরপর থেকে আমি সেদিন ভেবে নিয়েছিলাম একটা জিনিস, যে যদি ডাক্তারের কাজ হলো পেশেন্টের অসুখ বাড়ুক আর তার জন্য ওয়েট করুক, হার্ট অ্যাটাকের জন্য ওয়েট করুন, এটা আবার কিরকম ট্রিটমেন্ট করুন। আর সেদিন থেকে আমি একটা কথা মনে ভেবে নিয়েছিলাম, কোনো হার্টের রোগীকে আমি কেবল ওষুধ দেব না, ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে ওকে বুঝিয়ে দেব ও কিভাবে চলুক যাতে ওর অসুখটাকে রোকা যেতে পারে, কিভাবে ও চলুক যাতে অসুখটা বাড়বে না, অসুখটাকে কম করা যাওয়া যেতে পারে। আর সেদিন থেকে আমার লাইফটা বদলে গিয়েছিল। আমি হার্টের পেশেন্টদের এটা শেখাতাম, দেখো তুম ইয়ে দवाई लेना, কিন্তু ওষুধ থেকে আপনি কখনো ঠিক হবেন না। যদি ঠিক হতে চান আপনার খাবার চেঞ্জ করুন, আপনার খাবারের ফ্যাটটা কম করুন, এক্সারসাইজ করুন, যোগা করুন, মেডিটেশন করুন, আর যত রকম কোলেস্ট্রল জাতীয় জিনিস সেগুলো বন্ধ করে দিন। আর সেখান থেকে শুরু হলো আমার এক নতুন অ্যাডভেঞ্চার। মেডিকেল সায়েন্স চাইছে একদিক থেকে এসব দিয়ে কথা না হোক, আর আমার মনে হচ্ছিল এটা দিয়ে করা উচিত। আর সেখান থেকে আমাদের মেডিকেল সায়েন্সের সঙ্গে একটা ডিফারেন্স হতে থাকে। এরপরে আমি চলে যাই এমডি করতে লখনৌয়ে কিং জর্জেস মেডিকেল কলেজে 2 বছর আমি ওখানে এমডি করি। আর এমডির সময় আমি একটা রিসার্চ প্রজেক্ট নিই কিভাবে হার্টের পেশেন্টদেরকে আমাদের ট্রিট করা উচিত। ওষুধ আমি দিতাম, ওই রিসার্চ প্রজেক্টে আমি হার্টের পেশেন্টদেরকে নিয়ে যেতাম একটা যোগা সেন্টারে, তাদের যোগা শেখানো হতো, মেডিটেশন শেখানো হতো, তাদেরকে আমরা ডায়েটের এডুকেশন দিতাম, তাদের স্যাম্পল নেওয়া হতো, তাদের মেডিকেল চেকআপ করা হতো। আর ধীরে ধীরে আমি দেখলাম আমার প্রতিটা পেশেন্ট ইমপ্রুভ করে যাচ্ছে। আগে আমার পেশেন্টের ওষুধ বাড়ানো হতো, একদিন হার্ট অ্যাটাক হতো, এখন ওষুধ কমে যাচ্ছে আর অ্যানজাইনা কমে যাচ্ছে। আর সেদিন থেকে আমার মনে কনফিডেন্স হয়ে গেল এই জিনিসটা যেটা হচ্ছে এটা খুবই ভালো হচ্ছে। আর সেখান থেকে আমার আর মেডিকেল সায়েন্সের রাস্তা আরো একটু আলাদা হয়ে গেল। এরপরে আমি ফিরে যাই দিল্লি, আর দিল্লিতে আমি জয়েন করি একটা হাসপাতাল যার নাম হলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। আপনি নিশ্চয়ই নাম শুনে থাকবেন, AIIMS, অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান। আর এটা হলো দিল্লি আর এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট হসপিটালস। আমার লাক খুব ভালো ছিল, আমি ওখানে অ্যাডমিশন পেলাম। আর ওখানে আমি সিনিয়র রেসিডেন্ট আর তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে 6 বছর কাজ করলাম। আর এই হাসপাতালে আমি হার্টের পেশেন্টদের একটা রিসার্চ শুরু করলাম, কি করা যায় যাতে হার্টের পেশেন্ট থেকে আমরা পেশেন্টকে আমরা ঠিক করে দিতে পারি, কিভাবে আমরা চলি যাতে হার্টের অসুখটাকে আমরা বুঝিয়ে দিই, ওদেরকে সব জিনিস ঠিক করে দিই। এই 6 বছরে নেক্সট 6 বছর আমি অল ইন্ডিয়া ইনস্টিটিউটে থাকি। আমি 89 থেকে 95 পর্যন্ত এই 6 বছর ওখানে আমি রিসার্চ করেছি। আর এই রিসার্চে আমরা অনেক জিনিস বুঝতে পেরেছি। প্রথম জিনিস আমি বুঝলাম সেটা হলো মেডিকেল সায়েন্সের হার্টের অসুখটা একদম ঠিক করা যেতে পারে। আর তার জন্য 3টে জিনিসের দরকার। একটা তো হলো পেশেন্টকে সরল ভাষাতে হার্টের অসুখটাকে বুঝিয়ে দেওয়া, তার কারণগুলো বুঝিয়ে দেওয়া, হার্টের অসুখটা কি করলে রোকা যেতে পারে সেটা বুঝিয়ে দেওয়া, আর এর সঙ্গে রিভার্সালটা কি করে হতে পারে এটা বুঝিয়ে দেওয়া। একটা হলো পেশেন্টকে জিনিসটাকে খুব সরল করে বোঝানো, আর 2 নম্বর হলো তাদের প্র্যাকটিক্যাল কি কি করা উচিত সেটা বোঝানো। প্র্যাকটিক্যাল করাটা একটু বুঝিয়ে দিই আপনাকে। আমি চাই কোনো জিনিস আমি বলে দিলাম আর সেটা যদি পেশেন্ট করতে না পারে তাহলে তো আমার জন্য বেকার হয়ে গেল। তাহলে ও কি কি করবে কি না করবে সেটাও প্র্যাকটিক্যাল বুঝুক। একটা হলো থিওরিটিক্যাল নলেজ আর একটা হলো প্র্যাকটিক্যাল নলেজ। আর মেডিকেল সায়েন্সটাকে আমাকে দুটো হিসাবেই দিতে হবে, কিভাবে ওরা করুক। আর 3 নম্বর ওদেরকে মেডিকেল ওষুধ দিয়ে কভার করে রাখা, যতক্ষণ ওর অসুখ
ঠিক না হচ্ছে বা ইমপ্রুভ না হচ্ছে ততদিন মেডিকেল ওষুধ যাতে বন্ধ না হয়ে যায় সেটা আমি দেখলাম। আমি এই 6 বছরে আমার বস ছিলেন ওখানে ডক্টর কে এস রেড্ডি, প্রফেসর কে এস রেড্ডি। উনি তখন প্রাইম মিনিস্টারের চিফ কার্ডিওলজিস্ট, and I had the privilege of seeing many people who were coming over there. আমি ওনার সঙ্গে কাজ করেছি। ওনার থেকে আমি শিখলাম হার্টের অসুখের যে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট সেটাকে অ্যাগ্রেসিভ ভাবে যদি আমরা নিই তাহলে হার্টের অসুখটাকে সারানো যেতে পারে। এই সময় আমার সঙ্গে দেখা হলো ডক্টর ডিন অর্নিশ। ডিন অর্নিশ প্রথম ডাক্তার ওয়ার্ল্ডে যিনি প্রথমবার অ্যাঞ্জিওগ্রাফি করে করে দেখিয়ে দিলেন কি ব্লকেজকে রিভার্স করা যেতে পারে। আমি ডিন অর্নিসের সম্বন্ধে একটু আপনাকে বলতে চাই। ডিন অর্নিস প্রথম ডাক্তার। উনি যখন মেডিকেল কলেজে ছিলেন আমেরিকাতে তখন উনি খুব টেনশনে ছিলেন আর সুইসাইড করার মতো কন্ডিশন হয়ে গিয়েছিল। ওনার বাবা মাকে ডাকা হলো, ওনারা ডিন অর্নিসকে নিয়ে চলে গেলেন একটা যোগা সেন্টারে ভর্তি করে দিলেন। যোগা সেন্টারে উনি যোগা শিখলেন, মেডিটেশন শিখলেন, ভেজিটেরিয়ান খাবার শিখলেন, লো ফ্যাট খাবার শিখলেন। উনি মেডিকেল কলেজে এসে আবার সেই ট্রিটমেন্ট শুরু করে দিলেন। ওখানে মেডিকেল কলেজে উনি রিসার্চ শুরু করলেন কি হার্টের পেশেন্টদের উনি যদি জিরো অয়েলের খাবার দিন, ওদের যদি নন ভেজিটেরিয়ান বা কোলেস্ট্রল জাতীয় জিনিস বন্ধ করে দিন, ওনাদের যদি উনি এক্সারসাইজ করান, যোগা করান, তাহলে কিরকম ইমপ্রুভমেন্ট হতে পারে। আর উনি দেখলেন ওনার প্রতিটা পেশেন্ট ইমপ্রুভ করে যাচ্ছে। ওয়ান্ডারফুল ইমপ্রুভমেন্ট হি গট। উনি একটা রিসার্চ করে দেখালেন যদি প্রতিটা পেশেন্টের স্ট্রেস থ্যালিয়াম বা ট্রেডমিল টেস্ট করা যায় আর তাদেরকে যদি এটা ফলো করা যায় 2 মাসের মধ্যে ওনার ট্রেডমিল আর সব ভালো হয়ে যেতে পারে, ইমপ্রুভ করে যেতে পারে। ডিন অর্নিস প্রথমবার ওয়ার্ল্ডকে দেখিয়ে দিলেন কি ব্লকেজটাকে কম করা যেতে পারে। কিন্তু এটা মেডিকেল সায়েন্সে ডাক্তারদের জন্য অনেক ঝামেলার কথা। ওখানে একটা লবি ছিল, ইউএসএ তখন একটা লবি ছিল যারা বাইপাস সার্জারি অ্যাঞ্জিওপ্লাস্টি করতো, তারা এই জিনিসটাকে খুব লাইটলি নেয়নি। তারা ডিন অর্নিসকে চ্যালেঞ্জ করলেন কি আপনি একটা কাজ করুন, আপনি প্রুফ করে দিন ব্লকেজ রিভার্স হতে পারে অ্যাঞ্জিওগ্রাফি করে করে। ডিন অর্নিস এক্স্যাক্টলি ওটাই করলেন। উনি বললেন ঠিক আছে তাহলে অ্যাঞ্জিওগ্রাফি করে আমি দেখিয়ে দিই ব্লকেজটাকে রিভার্স করা যেতে পারে কিনা। কিন্তু একটা ডিফেক্ট উনি দেখতে পারলেন, ওখানে যে অ্যাঞ্জিওগ্রাফিটা হতো সে সময় সেই ব্লকেজটা পাওয়া যায় 70 কিংবা 80 কিংবা 90। আপনি এখনো যদি ইন্ডিয়াতে আমাদের দেশে যদি অ্যাঞ্জিওগ্রাফি করবেন দেখবেন কার্ডিওলজি যখন রিপোর্ট দিচ্ছে অ্যাঞ্জিওগ্রাফি করে তখন ব্লকেজের নাম থাকে 70 আর 80 আর 90। আরে 70 80 90 কিছু রাউন্ড মনে হচ্ছে না আপনার? 170 কিংবা 80 কিংবা 90 তার মানে কি ব্লকেজ কি 10% একসঙ্গে জাম্প করবে না। 71.5 তো ব্লকেজ হতে পারে, 83.91 তো ব্লকেজ হতে পারে, 91.93 তো ব্লকেজ হতে পারে। তার মানে এটা কি মেডিকেল সায়েন্স যে অ্যাঞ্জিওগ্রাফি আজকের দিনে করে সেটা পাক্কা নয়, সেটা একদম আন্দাজ। তার মানে যদি 70 এর জায়গায় যদি আমি 80 করে দিই আপনি বুঝতেই পারবেন। দিল্লিতে আমার কাছে এক পেশেন্ট এলো, এসে বলল স্যার কালকে আমি 10% ব্লকেজ কম করে দিয়েছি। আমি কি করে করলেন? বললেন না একটা হাসপাতালে গিয়েছিলাম ওরা তো 80 বললো আর কালকে আরেকটাকে দেখালাম ও বললো 70। আমি বললাম তাহলে? বললাম কাল থেকে আমার ব্যথাটা অনেক কমে গেছে। আমি বললাম কেন? বললাম না 70 হয়ে গেল না ব্লকেজ 80 থেকে। আপনি একটা জিনিস মনে রাখবেন, এই যে অ্যাঞ্জিওগ্রাফি আমাদের এখানে হয় সেটা খুব রাফ, এটার আন্দাজের উপরে ডাক্তার টু ডাক্তার এটা চেঞ্জ করে যায়। আর ডাক্তাররা চায় তো এটাকে 10% বেশি করে বলে, অনেক ডাক্তার এটা করে। কিন্তু ডিন অর্নিস বললেন এরকম অ্যাঞ্জিওগ্রাফি আমাদের কাজের নয়। উনি একটা হুস্টনে একটা অ্যাঞ্জিওগ্রাফি খুঁজলেন যেখানে ওই মেশিনে অ্যাঞ্জিওগ্রাফি করলে ব্লকেজ ধরা পড়বে 77.32 and 89.91। উনি সান ফ্রান্সিসকো থেকে 50টা পেশেন্ট নিলেন, 50 এর মতো পেশেন্ট নিলেন, তাদেরকে নিয়ে গেলেন হুস্টনে, সবার একটা করে অ্যাঞ্জিওগ্রাফি করা হলো। এবার অর্ধেকটা পেশেন্ট যাদের অ্যাঞ্জিওগ্রাফি হয়েছে তাদের অর্ধেক জনকে বলা হলো দেখুন আপনার হার্টের অসুখ, এই ওষুধ খান, আর একটা বই দেওয়া হলো যাতে লেখা আছে কি করা উচিত। এটাকে আমরা বলি কন্ট্রোল গ্রুপ। আরেকটা পেশেন্টকে উনি কি করলেন, বললেন এক কাজ করো, এই আমাদের একটা ক্যাম্প হবে 30 ঘন্টা, 5 দিন 6 দিনের ক্যাম্প। ওই 6 দিন ওদেরকে অ্যাডমিট করে ওদেরকে সব জিনিস শেখানো হলো, যোগা শেখালেন, মেডিটেশন শেখালেন, ওনাদেরকে ওয়াকিং, এক্সারসাইজ, হার্টের সম্বন্ধে প্রতিটা নলেজ উনি সব জিনিস শিখিয়ে দিলেন। আর তারপরে ওনাদেরকে বললেন এখন আপনাকে এগুলো ফলো করতে হবে। আর খাবারের জন্য উনি কি করলেন, 1 বছর পর্যন্ত সবার বাড়িতে খাবার সাপ্লাই করে দিলেন বিনা তেলে। উনি ওই পেশেন্টদের নিলেন যারা সান ফ্রান্সিসকোতে থাকে আর তারা এসে খাবার কালেক্ট করে দিতে পারে বা তাদের বাড়িতে পৌঁছে দেওয়া যেতে পারে। 1 বছর পর্যন্ত ওদের উনি জিরো অয়েল ভেজিটেরিয়ান খাবার খাওয়ালেন
আর তার সঙ্গে ওনাদের যোগা, মেডিটেশন, ওয়াকিং, এক্সারসাইজ করালেন। আর 1 বছর পরে উনি ওই 50টার মতো পেশেন্টকে আরেকটা অ্যাঞ্জিওগ্রাফি করালেন। তাদেরকে আবার অল পেশেন্টস ওয়েন্ট টু আবার হুস্টন, ওখানে গিয়ে আবার একটা অ্যাঞ্জিওগ্রাফি হলো। আর সেকেন্ড অ্যাঞ্জিওগ্রাফি রেজাল্ট কি জানেন? উনি দেখতে পেলেন ওনার যত পেশেন্ট সবার ব্লকেজ কমে যাচ্ছে, আর অন্য পেশেন্টদের ব্লকেজ এখনো বেড়ে যাচ্ছে। আর উনি এই সব ডেটা ওখান থেকে সার্টিফিকেট নিলেন, আর ওটা মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় জার্নাল ল্যান্সেটকে পাঠিয়ে দিলেন। ল্যান্সেট প্রথমবার পাবলিশ করে দিল কি ব্লকেজ রিভার্স হতে পারে, আমাদের কাছে প্রুফ আছে। মেডিকেল সায়েন্সে হাল্লা হয়ে গেল, কিন্তু কার্ডিওলজি সেটাকে খুশি হয়নি। কিন্তু প্রথমবার কোনো ডাক্তার এটা প্রুভ করে দিলেন কি ব্লকেজকে রিভার্স করা যেতে পারে, মানে যে ব্লকেজ 80 সেটাকে 75 করা যেতে পারে, যেটা 90 সেটাকে 85 করা যেতে পারে। তার মানে যদি ব্লকেজ কমে যায় তাহলে হার্টের অসুখটাই তো সেরে গেল। এটা ডক্টর ডি নর্নিস থেকে আমি যখন জানতে পারলাম, আমার এক ফ্রেন্ড এসে বললো, বিমল তুমি যে কাজ করছো সেরকম সেম কাজ একজন আমেরিকান সায়েন্টিস্ট করছে। আমি বললাম কোথায়? বললো সান ফ্রান্সিসকো। আমি বললাম কোথায় পড়েছো? বললো ল্যান্সেটে। আমি ইমিডিয়েটলি লাইব্রেরিতে গেলাম, আর ল্যান্সেট আমাদের মেডিকেল সায়েন্সের খুব প্রেস্টিজিয়াস জার্নাল। ল্যান্সেট থেকে আমি বার করলাম ডি নর্নিসের ডিটেল, ডি নর্নিসের সঙ্গে টাচ করলাম, আর ওখান থেকে আমি একটা ট্রেনিং দিলাম। ডি নর্নিস প্রথমবার শিখিয়ে দিলেন কিভাবে ব্লকেজকে রিভার্স করা যেতে পারে। এনিওয়ে, আমি ততদিনে আমি ইন্ডিয়ান সিস্টেমটা ডেভেলপ করে ফেলেছিলাম। আমি এই রিসার্চটা অল ইন্ডিয়া ইনস্টিটিউটে করলাম, 300-র মতো পেশেন্ট আমার ইমপ্রুভ করে গেল। আই নিউ এই অসুখটাকে যদি আমরা সারাতে পারি তাহলে কোটি কোটি লাখ লাখ লোকের কাছে আমরা পৌঁছতে পারবো। আমি 95-এ আমি ভেবে নিয়েছিলাম কি আমার এই হাসপাতালে না করে আমার পুরো ইন্ডিয়াতে ছড়ানো উচিত। 95-এ আমি অল ইন্ডিয়া ইনস্টিটিউটের চাকরিটা ছেড়ে দিই। আমার তখন 30 বছরের পাকা চাকরি, আর সরকারের সবচেয়ে বড় হাসপাতালে অল ভিআইপি পিপল উইল কাম। কিন্তু আর ততদিন আমি 6টা কান্ট্রি ভিজিট করে ফেলেছি অল ইন্ডিয়া ইনস্টিটিউট থেকে। কিন্তু আমার মনে হলো ব্যাপারটাকে করা উচিত প্রাইভেটলি, আর আমি ছেড়ে দিলাম চাকরিটা। আমি শুরু করলাম সাওল। সাওলের মানে হলো সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং, SAAOL। এই সাওল আজ ইন্ডিয়াতে প্রতিটা কোণেতে চলে গিয়েছে। আমার 12,000 পেশেন্টকে আমি বাইপাস অ্যানজিওপ্লাস্টি থেকে ডাইরেক্টলি রুখে দিয়েছি। আমার লাখ লাখ এমন পেশেন্ট আছে যারা আমার বই, আমার সিরিজ, আমার লেকচার শুনে শুনে হার্টের অসুখটাকে রুখে নিয়েছে। আমার মনে হয় হার্টের অসুখটাকে যেভাবে আমরা ট্রিট করি সে থেকে ভালো ট্রিটমেন্ট হতেই পারে না, তার থেকে বেশি সায়েন্টিফিক ট্রিটমেন্ট হতে পারে না। আমি আপনাকে এখন ধীরে ধীরে বোঝাবো আমরা কিভাবে ট্রিটমেন্টটা করি, কি করা উচিত, কিভাবে হার্টের অসুখটাকে সারানো যেতে পারে। হ্যাঁ, এবার আবার থেকে আপনাকে বোঝাবার চেষ্টা করি হার্টের অসুখটা কি। আমার মনে আছে আমি যখন সাওয়াল শুরু করি 1995-এ, তখন আমি দিল্লিতে ট্রেনিং করতাম, হার্টের পেশেন্টদেরকে শেখাতাম। ধীরে ধীরে দিল্লিতে আমাদের পপুলারিটি বাড়লো। 2 বছর পরে আমি দেখলাম বম্বে থেকে কিছু পেশেন্ট দিল্লি আসছে। একজন পেশেন্ট বম্বে থেকে উনি এসেছিলেন, মিস্টার বিজুর। উনি আমাকে বললেন, ডাক্তার সাহেব আপ বম্বাই क्यों नहीं शुरू करते हैं? আমি বললাম আপনি হেল্প করুন, আমি করবো। উনি এত ভালো হয়ে গিয়েছিলেন, উনি বম্বাই আমার পুরো ট্রেনিং শুরু করে দিলেন। বম্বেতে আমি যখন শুরু করলাম তখন ভাবিনি এটা অত দূর যাবে। বম্বে থেকে যখন বম্বে সাকসেস হয়ে রাখলাম, আমি বললাম কলকাতা কেন করবো না, কলকাতা তো আমার বাড়ির জায়গা। আমি 1997-এ প্রথম কলকাতাতে একটা ক্যাম্প করি গ্রেট ইস্টার্ন হোটেলে, আর এরপরে আমি কখনো পেশেন্ট দেখিনি। আমাকে ধীরে ধীরে কলকাতা, বম্বে, দিল্লি, তারপরে মাদ্রাস, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, আর এভাবে আমি পুরো ইন্ডিয়াতে হার্টের পেশেন্টদের ট্রেনিং দিতে লাগলাম। তাদেরকে বোঝাতে লাগলাম কি করলে হার্টের অসুখটাকে ধরে রাখা যেতে পারে, তাদেরকে প্রিভেন্ট করা যেতে পারে, আর কি করলে ব্লকেজটাকে রিভার্স করা যেতে পারে। আর যদি ব্লকেজ রিভার্স হয়ে গেল তাহলে তো আমাদের কাজই হয়ে গেল। আমি আপনাকে ধীরে ধীরে এটা বোঝাবো কি করে রিভার্সালটা পসিবল হয়। তার আগে আপনাকে বলি, এখন আমি লেকচারে কি কি জিনিস বোঝাবো। আমি আপনাকে 5টা জিনিস বোঝাবো এই লেকচারে। প্রথম, আমি আপনাকে বোঝাবো হার্টের অসুখ ব্যাপারটা কি। আমি জানি অনেকজন এখানে আমার যে সিডি শুনছে তারা ডাক্তার নয়, তারা হয়তো অর্ডিনারি মানুষ, তারা মেডিকেল সায়েন্সের কোনো ট্রেনিং নেয়নি। তাদের জন্য আমি প্রথম কাজ করব কি আপনাকে বোঝাবো আমি হার্টের অসুখ ব্যাপারটা কি। তারপরে সেকেন্ড, আমি আপনাকে বোঝাবো হার্টের অসুখ যেটা হচ্ছে তার আসল কারণটা কোথায়। ওই কারণগুলো যদি সরিয়ে না দিই তাহলে হার্টের অসুখ তো বাড়বে, আর এই কারণটাকে নিয়ে যদি হার্টের পেশেন্ট চলতে থাকে তাহলে হার্টের অসুখ কখনো ঠিক হবে না। চাই বাইপাস করিয়ে নিন, অ্যানজিওপ্লাস্টি করিয়ে নিন, আবার চলে আসবে।
তাহলে আমি আপনাকে বোঝাবো হার্টের অসুখের কারণগুলো কি, কিভাবে ওগুলোকে আমরা সরাবার চেষ্টা করব। নাম্বার 3 হলো হার্ট অ্যাটাক। আপনি শুনে থাকবেন কার্ডিয়াক অ্যারেস্ট বলে। কার্ডিয়াক অ্যারেস্ট ব্যাপারটা কি? হার্টের অসুখে এই যে কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট ফেল বলে বা হার্ট অ্যাটাক বলে, যে করোনারি থ্রম্বোসিস বলে, এই ব্যাপারটা কি, আর এই হার্ট অ্যাটাকটা কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। হার্ট অ্যাটাক যদি আমরা জানি তার কারণ আর তার কারণগুলো সরিয়ে দিই, হার্ট অ্যাটাক কখনো হবে না। আজ ইন্ডিয়াতে 50 লক্ষটা লোক হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে প্রতি বছরে, তাদেরকে আমরা রুখে নিতে পারি। আর এই হার্ট অ্যাটাকটা কি করে রোকা যায় সেটা আপনাকে বোঝাবার চেষ্টা করব। 4 নম্বর চ্যাপ্টারে আমি আপনাকে বোঝাবো মেডিকেল সায়েন্সের ডাক্তাররা কিভাবে চলছে। আমার মনে হয় যে হার্টের হাসপাতালের ডাক্তাররা যারা এই বাইপাস এনজিওপ্লাস্টি করতে খুবই ইচ্ছুক, কিন্তু তারা যদি এই হার্টের অসুখের আসল কারণগুলোকে ভুলে যায়, তাহলে তারা কোনোদিন সাকসেস করতে পারবে না। হ্যাঁ, টাকা পয়সা তারা নিশ্চয়ই রোজগার করবে, কিন্তু পেশেন্টরা কখন তাদেরকে খুব ভালো চোখে দেখবে না। আমি আপনাকে বলতে চাই মেডিকেল সায়েন্স কোথায় ভুল চলেছে, কোথায় এই কার্ডিওলজিস্ট যারা বাইপাস এনজিওপ্লাস্টির উপরে জোর দিয়ে চলছে তারা কোথায় ভুল চলছে, আর কিভাবে এই অসুখটার ট্রিটমেন্টটাকে ওরা অন্যদিকে হাইজ্যাক করে দিয়েছে। আর লাস্ট চ্যাপ্টারে আমি বলবো আমাদের কি করা উচিত, কিভাবে আমরা চলি যাতে হার্টের অসুখটাকে আমরা ঠিক করে নিতে পারি। আমি এর সঙ্গে আরো দুটো জিনিসের কথা বলবো। একটা হলো আমাদের ন্যাচুরাল বাইপাস, এমন একটা নতুন মেশিন এসে গিয়েছে, সেখান থেকে আমরা ব্লকেজটাকে না সরিয়ে কিন্তু নতুন টিউব করে তৈরি করে দিতে পারি হার্টের। এটাকে বলে ন্যাচুরাল বাইপাস। এটা সম্বন্ধে আপনাকে বলবো। তাহলে 5টা জিনিস আপনাকে বলছি এরপরে। 1, হার্টের অসুখটা কি, হার্টের অসুখের কারণগুলো কি, হার্ট অ্যাটাকটা কি, কি করে রোকা যেতে পারে। 4 নম্বর আমাদের মেডিকেল সায়েন্সের হাসপাতাল, যে কার্ডিওলজিস্ট হাসপাতাল কি করছে, কেন করছে, কিভাবে ভুল চলছে ব্যাপারটা, আর কি হওয়া উচিত। এই 5টা জিনিস এক এক করে বোঝাবো। চলুন শুরু করি। আগে হার্টের অসুখটা কি, কিভাবে হার্টের অসুখটা আপনি বুঝতে পারবেন, কিভাবে আপনি জানবেন কি হার্টের অসুখ হয়েছে কি না হয়েছে। অ্যানজাইনা ব্যাপারটা কি, আগেই আপনাকে বলে রাখি হার্টের অসুখের অনেকগুলো নাম আছে। একটা নাম হলো করোনারি হার্ট ডিজিজ, এটা হলো মোস্ট সায়েন্টিফিক ডেফিনিশন। এটাকে করোনারি আর্টারি ডিজিজও বলা হয়, এটাকে ইস্কিমিয়াও বলা হয় বা ইস্কিমিক হার্ট ডিজিজও বলা হয়। আপনি মনে রাখবেন একই নাম। এটাকে অ্যানজাইনা বলে, যে কষ্টটা হয় সেটাকে আমরা অ্যানজাইনা বলি। তাহলে অ্যানজাইনা বলুন, ইস্কিমিয়া বলুন, ইস্কিমিক হার্ট ডিজিজ বলুন, করোনারি আর্টারি ডিজিজ বলুন, করোনারি হার্ট ডিজিজ বলুন, সবগুলো একই অসুখের নাম। আর এরই একটা ম্যানিফেস্টেশন, এই অসুখের আরেকটা পার্ট হলো হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট। আমি এক এক করে বোঝাবো, কিন্তু মনে রাখবেন এই সবগুলো অসুখ একই অসুখের নাম, আলাদা আলাদা নাম। আমাকে একজন কলকাতায় আমাকে বললো, স্যার আমার তো অ্যানজাইনা হয়নি, আমার তো কেবল ইস্কিমিয়া হয়েছে। আমি বললাম, বাবা দুটো একই জিনিস, এটা আপনার জানা উচিত। ধরুন আগে হার্ট ব্যাপারটা কি সেটা বোঝায়। আপনাকে একটা ছবি দেখাচ্ছি, ওটাতে আপনি দেখতে পারবেন হার্টটা কোথায়। দেখুন এই একটা বডির ছবি আছে, আর এই ছবির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা হার্ট পড়ে আছে। এই যে হার্টটা দেখতে কতটা বড় আপনাকে বুঝিয়ে দিই, এটা অ্যাপলের মতো সাইজ হয়, 300 গ্রাম ওজন হয়, বুকে একটু চেস্টের লেফটের দিকে হয়। এই হার্টের কাজটা কি জানেন তো? হার্টের কাজটা হলো ব্লাডটাকে পুরো বডি থেকে আনুক, তারপরে লাংসে পাঠাবে, লাংস থেকে ব্লাডটা যখন ফেরত আসবে তখন হার্টটা পাম্প করে পুরো বডিতে ছড়িয়ে দেবে। মানে হার্টের কাজ হলো দুটো, একটা পুরো বডি থেকে ব্লাডটাকে নিয়ে অক্সিজেন ভরে দেওয়া লাংসে, আবার যখন অক্সিজেন ভরে ব্লাডটা আসবে তখন পুরো বডিতে ছড়িয়ে দেওয়া। আমি আপনাকে একটা ছবি দেখাই হার্টটা কি করে কাজ করে। আমি একটা হার্টকে চাকু থেকে কেটে দেখাচ্ছি। আপনি অ্যাপলকে চাকু থেকে কেটেছেন? দেখুন হার্টটাকে কি করে দেখতে হয়। হ্যাঁ, এই দেখুন হার্টের ছবি, আর এর মধ্যে আপনি দেখতে পারবেন 4টে চেম্বার আছে। আমি এই 4টে চেম্বারকে দেখাতে চাই। চেম্বার 1, এটা হলো চেম্বার 2, এটা হলো চেম্বার 3, আর এটা হলো চেম্বার 4। এই 4টা চেম্বারের মধ্যে কিভাবে কাজ হয় সেটা দেখুন। প্রথম চেম্বারে ব্লাড আসে এই দুটো ব্লু টিউব থেকে। এই দুটো ব্লু টিউব পুরো বডি থেকে ব্লাডটাকে নিয়ে আসবে চেম্বার 1-এ। 1-এ যখন ব্লাডটা আসবে, চেম্বার 1টা পাম্প করলে এই ভ্যালভের থ্রু এটা যাবে 2-তে। 2 যখন ব্লাডটাকে রিসিভ করবে, ওটাকে পাম্প করে দেবে, এবার চলে যাবে লাংসে। লাংস থেকে অক্সিজেন ভরে এই ব্লাডটা ব্লু থেকে রেড হয়ে এলো। এখন এই ব্লাডটা আসবে চেম্বার 3-তে, আর চেম্বার 3 পাম্প করলে এটা 4-এ। আর 4 যখন পাম্প করবে তখন এই ব্লাডটা বেরিয়ে যাবে একটা এই মোটা টিউব থেকে, এটাকে বলা হয় অ্যাওর্টা। এই অ্যাওর্টা হলো বডির সবচেয়ে বড় টিউব। পুরো হার্ট থেকে ব্লাডটাকে নিয়ে
পুরো বডিকে ছড়িয়ে দেবে। আর ওটা থেকে দেখুন ব্লাডটা বেরোবে কোথা থেকে, এখান থেকে বেরোলো, প্রথম এই হাতে একটা ব্লাড যাবে, একটা ব্রাঞ্চ চলে গেল এই হাতে, একটা ব্রাঞ্চ চলে গেল ব্রেনে, একটা ব্রাঞ্চ চলে গেল এই হাতে, একটা এবার টিউবটা ঘুরে গেল, এবার চেস্টে সাপ্লাই করলো, তারপর পেটে সাপ্লাই করলো, তারপরে ওটা নিচে গিয়ে দুটো পাকে সাপ্লাই করলো। মানে একবার যখন হার্টটা চেম্বার 4টা পাম্প করবে তখন ব্লাডটা পুরো শরীরে ছড়িয়ে যাবে। আর এইভাবে চেম্বার 4 অনবরত কন্টিনিউয়াসলি এটা পাম্প করতে থাকে। আমাদের হার্ট 1 মিনিটে 72 টাইমস পাম্প করে। 72 টাইমস পাম্প করলে 1 ঘন্টাতে 4300 বার, আর 24 ঘন্টাতে 4300 × 24, ধরে নিন 1 লক্ষ বার। আমাদের প্রতিটা মানুষের হার্ট পুরো দিনে 1 লক্ষ বার পাম্প করে। আচ্ছা, এর মধ্যে কিছু ব্রেক করা যেতে পারে? 2 মিনিটের একটা ব্রেক 1 মিনিটও দেবেন না। যদি দিয়েছেন কি মারা পড়েছেন। মনে রাখবেন, হার্টের কোনো মতে হার্টকে রোকা যেতে পারে না। যতদিন বাঁচবেন হার্টটাকে চালাতে হবে। আচ্ছা, একটা কথা ভাবুন, হার্ট পুরো বডিকে তো ব্লাড দিয়ে যাচ্ছে, পুরো বডিকে ব্লাড থেকে কি পাবে? বডি পাবে অক্সিজেন। আচ্ছা, হার্টের অক্সিজেন দরকার নেই? হ্যাঁ, হার্টেরও তো দরকার আছে। কোথা থেকে আসবে বলুন তো? হার্ট নিজের জন্য 3টে টিউব নিয়ে নেয়। হার্ট যখন পুরো বডিতে, আপনাকে ছবিতে দেখাচ্ছি, এই যখন হার্টটা পুরো বডিকে সাপ্লাই করে ব্লাডটা, তখন নিজের জন্য 3টে ছোট ছোট টিউব নিয়ে নেয়। আর এই 3টে টিউবের নাম হলো করোনারি আর্টারিজ।